হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুলের যে টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দেওয়া হয়, সেই টেস্ট পেপারের কয়েকটি স্কুলের অ্যান্সার আমি তোমাদের আজ বলে দিচ্ছি বা এখানে সলভ করা আছে, আমি সেটা আলোচনা করছি। প্রথমেই দেখো, এখানে যতগুলো স্কুল আছে সেই স্কুলের একটা লিস্ট দেওয়া আছে এবং আমি জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সারের শর্ট কোশ্চেনগুলোই বলছি। এখানে এখানে প্রায় ৩৯টি স্কুল আছে। আজকে দেখছি কতগুলো হয়। এটা তোমাদের মাধ্যমিকের রুটিন। প্রথমে এখানে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করছি। এখানে দেখো, প্রথম কোশ্চেন আছে, নদী মোহনায় সমুদ্র তরঙ্গের আঘাত প্রবল হলে নদীর পলি দুদিকে ছড়িয়ে পড়ে করাতের দাঁতের মতো বদ্বীপ গঠিত হয়। এরূপ এরূপ বদ্বীপ দেখা যায় কোন নদীতে? তাহলে করাতের বদ্বীপের যে শ্রেণীবিভাগগুলো আছে যদি মনে করো, তাহলে বদ্বীপকে আমরা কত ভাগে ভাগ করেছিলাম? ধনুকাকৃতির বদ্বীপ, পাখির পায়ের ন্যায় বদ্বীপ, করাতের দাঁতের মতো বদ্বীপ এবং ক্ষারীয় বদ্বীপ। এদের মধ্যে এখানে আমাদেরকে জানতে চেয়েছে যে করাতের দাঁতের ন্যায় বদ্বীপ কোনটি। এখানে করাতের দাঁতের মতো কোনটি হবে? হচ্ছে গ, ইটালির যে টাইবার নদী আছে সেই নদী। এছাড়া স্পেনের এব্রো, এই দুটো নদীর বদ্বীপ দেখতে করাতের দাঁতের মতো। আর নীলনদ, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদীর বদ্বীপের আকৃতি হচ্ছে ধনুকাকৃতি। আর মিসিসিপি হচ্ছে পাখির পায়ের ন্যায়। আর যেটা রাইন আছে, রাইন নদীর বদ্বীপ হচ্ছে ক্ষারীয় বদ্বীপ। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ দ্বারা তাপ সঞ্চালন পদ্ধতিকে কি বলা হয়? যখন ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহিত হয়, তখন সেই পদ্ধতিকে আমরা কি বলি? অ্যাডভেকশন। এটার অ্যান্সার ওই ঘ, অ্যাডভেকশন। শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূলীয় অঞ্চলে, তা হলো, মানে শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত কোন উপকূলে মিলিত হয়? এটার অ্যান্সার হচ্ছে ক হবে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। সীমান্ত সৃষ্টি, সীমান্ত বৃষ্টি আখ্যা দেওয়া হয় যে বৃষ্টিপাতকে, এটি কোনটি হবে? এটি হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবৃষ্টি। কারণ মানে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবৃষ্টিতে কি হয়, দুটো বিপরীতধর্মী বায়ু পরস্পর মুখোমুখি, যে প্রথম যখন পরস্পর মুখোমুখি মানে মুখোমুখি থাকে, তখন সেই অবস্থাটাকে আমরা সীমান্ত সৃষ্টি বলি। এর ফলে পরবর্তীকালে যে বৃষ্টি হয় সেটাকে সীমান্ত বৃষ্টি বলে এবং সেটি নাতিশীতোষ্ণ ঘূর্ণির সঙ্গে যুক্ত। ভারতে থ্রি নর্থ শেল্টার বেল্ট প্রোগ্রাম গ্রহণের উদ্দেশ্য হচ্ছে অপশন খ, মরু সম্প্রসারণ রোধ। মরু সম্প্রসারণ রোধ, এই যে থ্রি নর্থ শেল্টার বেল্ট প্রোগ্রাম গ্রহণের উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য কি ব্যবহার করা হয়? এটি হবে স্ক্রাবার। আচ্ছা, ভারতের পুনে এবং পানাজি শহর দুটির মধ্যে সড়কপথে যোগাযোগের জন্য পশ্চিমঘাট পর্বতের যে অংশ বা নিচু স্থান অতিক্রম করতে হয়, তা হলো ড্যাশ গ্যাপ। সেটি কি হবে? তা হলো ভোরঘাট গ্যাপ। আমাদের যে ভারতের পুনে এবং পানাজি শহর দুটির মাঝখানে যে সড়কপথে যোগাযোগের জন্য পশ্চিমঘাট পর্বতের যে অংশ বা নিচু স্থান অতিক্রম করতে হয়, সেটি হলো ভোরঘাট গ্যাপ। আর নাসিক শহরের নিকট আছে থলঘাট গ্যাপ। আর পশ্চিম ঘাট এবং নীলগিরির মাঝে আছে পালঘাট। আচ্ছা, মিষ্টি জলের হ্রদ কোনটি? মিষ্টি জলের হ্রদ কি হবে? গ, উলার। আর এখানে যে প্যাংগং, এটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ, হ্যাঁ, যেটা লাদাখ মালভূমিতে অবস্থিত, প্যাংগং এবং সোমরারি।
ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায়? ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র হচ্ছে মধ্যপ্রদেশের ভূপালি, তাই অপশন খ। বল উইভিল পোকার আক্রমণে যে ফসলটি ক্ষতিগ্রস্ত সেটি হচ্ছে তোমার কার্পাস, অপশন ঘ। নেক্সট কোশ্চেন, যে শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? সংযোজন ভিত্তিক শিল্প হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প। মানে এটা হচ্ছে এক ধরনের অটোমোবাইল শিল্প। অটোমোবাইল শিল্পকেই আমরা সংযোজন ভিত্তিক শিল্প বা শিল্পের শিল্প বলে থাকি। তাই তার মধ্যে মোটর গাড়ি নির্মাণ পড়ছে, তাই মোটর গাড়ি নির্মাণ শিল্প হচ্ছে সংযোজন ভিত্তিক শিল্প, অপশন ঘ। ভারতের সর্বশেষ জনগণনা হয়েছে যে সালে, সেটি হবে 2011 সালে। তারপরে 21-এ হওয়ার কথা ছিল, কিন্তু ওই করোনা ভাইরাসের জন্য সেই সময় আমাদের লকডাউন থাকায় 2021-এ মানে জনগণনা হয়নি। এরপর মানে ভবিষ্যতে 2026-এ হওয়ার কথা আছে। তাই সর্বশেষ হয়েছে এখনো পর্যন্ত 2011 সালে। নিম্নলিখিত যে বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত? স্বাভাবিক পোতাশ্রয় হচ্ছে এখানে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম অপশন গ। বিশাখাপত্তনম হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, রিমোট সেন্সিং এ নির্মিত মানচিত্রে উদ্ভিদ অঞ্চল যে রঙে উপস্থাপিত করা হয়, উদ্ভিদ অঞ্চল দেখানো হয় লাল রঙে, অপশন খ। আচ্ছা, এরপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। এখানে বলছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তন ঘটে, এটি শুদ্ধ। হিমরেখার উচ্চতার পরিবর্তন ঘটে কোন কোন বিষয়ের উপর? অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন, বায়ুর গতিবেগ প্রভৃতির উপর অক্ষাংশের মানে হিমরেখার উচ্চতার পরিবর্তন ঘটে, তাই এটা শুদ্ধ হবে। বায়ুমণ্ডলের বিষম মণ্ডলের সর্বোচ্চ অংশে হাইড্রোজেন গ্যাসের স্তর থাকে। এখানে বিষম মণ্ডলে যে 4টি স্তর আছে, একদম নিচ থেকে যদি আমরা বলি, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর, তাহলে সবার উপরে হাইড্রোজেন স্তর আছে, এটি শুদ্ধ। পৃথিবী এবং চাঁদের মধ্যে অ্যাপোজি অবস্থানে দূরত্ব সর্বনিম্ন হয়। অ্যাপোজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব কম হয় না, দূরত্ব সব থেকে বেশি হয়। অপসূর অবস্থানে যেমন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয়, সেরকম অ্যাপোজি অবস্থানেও পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব বেশি, মানে সব থেকে বেশি হয়, তাই এটি অশুদ্ধ হবে, সর্বনিম্ন নয়। নেক্সট কোশ্চেন, জীবাণু দ্বারা জৈব ভঙ্গুর বজ্রের হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে কম্পোস্টিং বলে, এটি শুদ্ধ। NHA-1 এর তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে ক্ষুদ্রতম জাতীয় সড়কপথটি হল NH327B, যা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পানি ট্যাঙ্কি থেকে মেচি ব্রিজ পর্যন্ত বিস্তৃত, এটি শুদ্ধ। কোথাও কোথাও না এটা 47A দেওয়া থাকে, আছে দেখেছি, কিন্তু এইটি শুদ্ধ। হ্যাঁ, ওই তথ্যটা ভুল, ওটা ঠিক না, এখানে যেটা দেওয়া আছে এটাই ঠিক। ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে গম উৎপাদনের ক্ষেত্রে, এটিও শুদ্ধ। নেক্সট কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখাগুলিকে খয়েরি রঙে চিহ্নিত করা হয়, এটি খয়েরি মানে অ্যাকচুয়ালি সমোন্নতি রেখাগুলো বাদামি রঙে চিহ্নিত করা হয়, তাই এটি হচ্ছে অশুদ্ধ। শিবালিকের পাদদেশে নুড়ি, পলি ও বালি মিশ্রিত মাটি ড্যাশ নামে পরিচিত, এটি হবে ভাবর। ভারতে ড্যাশ পদ্ধতিতে সর্বাধিক জলসেচ হয়, এটির অ্যান্সার হবে কূপ এবং নলকূপ পদ্ধতিতে সর্বাধিক জলসেচ হয়, প্রায় 53% জলসেচ কূপ এবং নলকূপ পদ্ধতিতে হয়। কৃষিক্ষেত্রে অতিরিক্ত সার ব্যবহারে জলাভূমি দূষিত হওয়ার পদ্ধতিকে ড্যাশ বলা হয়, অ্যান্সার হবে ইউট্রফিকেশন, ইউট্রফিকেশন, যাকে অতি পুষ্টিকতা বলা হয়।
যার ফলে বিওডি এবং সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের সৃষ্টি হয়, এবং ওই জলরাশিতে বসবাসকারী উদ্ভিদ প্রাণীরা মারা যায়, এবং ওই উদ্ভিদ, বিপুল পরিমাণ উদ্ভিদ ওই দেহাবশেষ ওই জলাভূমিতে জমে গিয়ে জলাভূমিটা প্রায় বদ্ধ হয়ে পড়ে পরবর্তীকালে, যাকে যাকে মানে ইউট্রফিকেশন বলা হয়। আচ্ছা, ড্যাশ জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাত উষ্ণতা লেখচিত্রে উষ্ণতার রেখাটি অনুভূমিক অক্ষের প্রায় সমান্তরাল হয়ে থাকে। এটির অ্যান্সার হবে উত্তর গোলার্ধের জলবায়ু অঞ্চলে। উত্তর গোলার্ধের জলবায়ু অঞ্চলে হচ্ছে উষ্ণতার রেখাটি অনুভূমিক অক্ষের প্রায় সমান্তরাল হয়ে থাকে। ইরমিঙ্গার সমুদ্র স্রোতটি কোন মহাসাগরে লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগর, এবং ইরমিঙ্গার সমুদ্র স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত। কেটল হ্রদের তলদেশে সঞ্চিত স্তরীভূত পলিকে ড্যাশ বলে? অ্যান্সার হবে ভার্ব, ভয়াকার বয় রেপ, ভার্ব বলে। 48P নর্থ ইস্ট এ মানচিত্রের ম্যাট্রিক পদ্ধতিতে আরএফ কত হবে? এর আরএফ হবে 1:, মানে 1:100,000, মানে অ্যাকচুয়ালি 1:1,00,000 হবে এটা, মানে 1,00,000 হবে, একের পিঠে 5টা শূন্য হবে, আর এফ হবে 1:1,00,000। আর যদি এখানে শুধুমাত্র 48P থাকতো তাহলে তখন আর এফ হতো 1:250, পরে আরো 3টে জিরো, হ্যাঁ। এবং যদি শুধু 40 হতো তাহলে হতো 1:1 মিলিয়ন আর এফ। এটার ক্ষেত্রে তাহলে অ্যান্সারটা কি হবে? 1:1,00,000, 1:1,00,000 আর তো এরপর হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর। অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তরে নেমে আসার পদ্ধতি কি নামে পরিচিত? এটি হবে পুঞ্জিত ক্ষয়। ওজোন গ্যাসের ঘনত্ব কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়? এটি হবে ডপসন স্পেকট্রোফটোমিটার। ডপসন, আমরা কোথাও কোথাও শুধু স্পেকট্রোফটোমিটার পড়েছি, এবং আমি তোমাদের বই এটা দেখলাম যে এর সঙ্গে ডপসন কথাটাও আছে, তাই আমি বলছি ডপসন স্পেকট্রোফটোমিটার, ঘনত্ব পরিমাপক যন্ত্র। আর ঘনত্ব মাপার একক হচ্ছে ডপসন, ঘনত্ব মাপার একক শুধু ডপসন, আর পরিমাপক যন্ত্র ডপসন স্পেকট্রোফটোমিটার। কোন তিথিতে সিজিগির প্রতিযোগ অবস্থান ঘটে? এই প্রতিযোগ অবস্থান ঘটে পূর্ণিমা তিথিতে। আর এই প্রতিযোগ অবস্থানে পৃথিবী মাঝখানে থাকে, আর তার দুদিকের একদিকে থাকে চাঁদ, একদিকে থাকে সূর্য। বর্তমানে পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডটি কোথায় দেখা যায়? বর্তমানে পৃথিবীর হচ্ছে বৃহত্তম ফিয়র্ড হচ্ছে গ্রিনল্যান্ডের স্কোরোসবি সাউন্ড ফিয়র্ড। পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড হলো গ্রিনল্যান্ডের স্কোরোসবি, দন্তেশয় কয় ওকার র, তালবশয় হসন্ত বয়সইকার, স্কোরোসবি সাউন্ড ফিয়র্ড হলো পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড। আর যদি কোথাও প্রশ্ন থাকে যে নরওয়ের বৃহত্তম ফিয়র্ডের নাম কি, নরওয়ের বৃহত্তম ফিয়র্ড হলো সোগনে ফিয়র্ড, দন্তেশয় ওকার গ, দন্তে নয় একার, সোগনে ফিয়র্ড। একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ হলো ইউরেনিয়াম খনি থেকে নির্গত বজ্র। র্যাডার বলেছে কোন ধরনের সেন্সর? র্যাডার হচ্ছে সক্রিয় সেন্সর। ভারতে বর্তমানে পৃথিবীর কফি উৎপাদক জেলার নাম। কফি উৎপাদক জেলা, এটা তোমরা হচ্ছে চিকমাগালুর, আরেকটা হচ্ছে ছিল, সে জায়গাটা ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে, আমি পরে ওটা দেখে একটু বলবো, হ্যাঁ। চিকমাগালুরকে তো মনে হয় কফি গবেষণাগারও বলা হয়। ওখানে আরেকটা জেলার নামটা ছিল, ঠিক আছে, ওটা আমি পরে দেখে বলছি। আচ্ছা, এরপর
দিয়েছে। আচ্ছা, কোন ধরনের অরণ্যে কেয়া, গোলপাতা প্রভৃতি উদ্ভিদ জন্মায়? এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ। কেয়া, গোলপাতা এগুলো ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ। এর সঙ্গে সঙ্গে না তোমরা কিছু ক্রান্তীয় চিরহরিৎ, পর্ণমোচী, মরু অঞ্চলের উদ্ভিদ এগুলো কিছু নাম জেনে রাখবে। যেমন ক্রান্তীয় চিরহরিৎ কিছু উদাহরণ হলো এবনি, এগুলো সবই তোমরা টেক্সট বই পাবে। এবনি, রোজউড, বাঁশ, বেত এগুলো ক্রান্তীয় চিরহরিৎ। আর পর্ণমোচীকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছিল, আর্দ্র পর্ণমোচী আর শুষ্ক পর্ণমোচী। আর্দ্র পর্ণমোচীর মধ্যে কি কি আছে দেখো, চন্দন, মৌহা, শাল, সেগুন, জারুল এগুলো হচ্ছে আর্দ্র পর্ণমোচী। এই চন্দনটা তুলে তুলে না মাঝে মাঝে মানে দেয় যে চন্দন কি ধরনের উদ্ভিদ। চন্দন হচ্ছে আর্দ্র পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ। আর শুষ্ক পর্ণমোচীর মধ্যে আছে কুল, পলাশ, সাবাই ঘাস এইগুলো। আর এখান থেকে উদ্ভিদ থেকে যে আরেকটা পড়ে যে মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়, মরু অঞ্চলের উদ্ভিদদের জেরোফাইট বলা হয়। তাই এখানে যে উদ্ভিদগুলো দিয়ে জানতে চেয়েছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ। আচ্ছা, এখানে এই স্তম্ভ মেলানোটা একটু কঠিন দিয়েছে, মানে একটু কঠিন নয়, তোমাদের পক্ষে খুবই কঠিন, এতটা কঠিন পড়ে না। তবুও আমি এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি। যেমন এখানে প্রথমে দিয়েছে এইচ সেইলকপ্ট, এনার নাম জেট স্ট্রিমের বা জেট বায়ুর সঙ্গে যুক্ত। তাহলে প্রথম 2 4 1টা মিলবে টু জেট বায়ুর সঙ্গে। আচ্ছা, তারপর আর কে বালিগা, ইনার নাম, এনাকে কি বলা হয়, ফাদার অফ দি ইলেকট্রনিক সিটি। আর ইলেকট্রনিক সিটি কোনটা, ব্যাঙ্গালোরকে বলা হয়। আর তা আবার ব্যাঙ্গালোরকে কি বলা হয়, সিলিকন ভ্যালি। তাই ইনাকে যেহেতু আর কে বালিগা, ইনাকে যেহেতু ফাদার অফ দ্য ইলেকট্রনিক সিটি বলা হয়, এবং আবার ইলেকট্রনিক সিটির সঙ্গে ব্যাঙ্গালোরের নাম জুড়ে আছে, আবার আমাদের ব্যাঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়, তাই 2 4 2 এর সাথে 4 অপশনটা মিলবে। আচ্ছা, জে ডব্লিউ পাওয়েলটা জানো, ইনি হচ্ছে ওই ক্ষয়সীমা ধারণার প্রবর্তক পাওয়েল। 1। আর ট্রিও আর্থা, ট্রিও আর্থা ইনি একজন জলবায়ুবিদ। ইনি অপশন 3 মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ বলেছিলেন। তাই 2 4 4টা 3-র সাথে মিলবে। তাহলে 1 হবে, এখানে 2 জেট বায়ু, এখানে 2 হবে 4 সিলিকন ভ্যালি, পাওয়েল ক্ষয়সীমা, আর টিও আর্থা মৌসুমী বায়ুর সাথে। আচ্ছা, এরপর আমরা নেক্সট স্কুলটা দেখছি। যে এখানে বলে রাখি, তোমাদের যদি এই অ্যান্সারের এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাগুলো প্রয়োজন হয়, বা প্রতিটা অপশানের অ্যান্সার ভালো করে ক্লিয়ারলি যদি প্রয়োজন হয়, আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আমি তাহলে ওই মানে এক্সপ্লেনেশনগুলো আমি আর আলাদা একটা ভিডিওতে দিয়ে দেবো তাহলে। আচ্ছা, এখানে প্রথম দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে এমসিকিউ গুলো। বা এটা স্কুলটা দেখো, বাঁকুড়া জেলা স্কুল। তাদের যে টেস্ট পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নটা, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে কি বলে? বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত হচ্ছে ব্লো আউট। খ, ভূমির সমতলীকরণ যে প্রক্রিয়ায় ঘটে এটি হবে পর্যায়ন। সমতলীকরণ মানে ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে যখন কোনো একটা জায়গা সমতল হয় তখন সেটিকে আমরা পর্যায়ন প্রক্রিয়া বলি। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য আছে? অপশন গ স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, দক্ষিণ গোলার্ধের উষ্ণ একটি মরুভূমি, এটি হবে কালাহারি। অপশন গ। সমুদ্র স্রোতে জায়ন বা কুণ্ডলী সৃষ্টির ফলে তৈরি হয়? অপশন ঘ শৈবাল সাগর, যেটা আমরা আটলান্টিক মহাসাগরে দেখতে পাই। সিজিগি অবস্থানে যে জোয়ার হয় তাকে বলে? সিজিগি মানে যখন হচ্ছে পৃথিবী, সূর্য এবং চাঁদ প্রায় একটি সরলরেখা বরাবর অবস্থান করে, তাকে সিজিগি বলি। সিজিগি অবস্থানে হয় ভরা জোয়ার।
যেটা পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে হয়। আবার পূর্ণিমার তুলনায় অমাবস্যা তিথির ভরা জোয়ারটা বেশি তীব্র হয়। একটি সংক্রামক বজ্র, যেটি ইঞ্জেকশনের সিরিজ। অপশন খ, ভারতে হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম, মানে ভারত, এটা অ্যাকচুয়ালি যদি ভালো করে পরিষ্কার করে লেখা হয় যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হবে কাঞ্চনজঙ্ঘা। যে এভারেস্ট, সেটি কিন্তু ভারতে অবস্থিত নয়, নেপালে অবস্থিত। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন আস্টিন, সেটি আবার হিমালয়ের শৃঙ্গ নয়। তাই ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হবে কাঞ্চনজঙ্ঘা। আবার এই কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যে ঋতুতে হয়, পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে হয়, আর আশ্বিনের ঝড় শরৎকালে হয়। যে মাটির জল ধারণ ক্ষমতা অপেক্ষাকৃত বেশি, সেটি কি হবে? কৃষ্ণ মৃত্তিকা, যাকে আমরা কি বলি? ব্ল্যাক কটন সয়েল বলি। একটি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ, তাহলে আমরা কিন্তু এখানে একটি ম্যানগ্রোভ উদ্ভিদ এখানে করছি, কিন্তু আমরা যখন পড়বো তখন কিন্তু সমস্ত ম্যানগ্রোভের উদাহরণগুলো মনে রাখবো। তাহলে একটি ম্যানগ্রোভ উদ্ভিদ এখানে কি হবে বলতো? এখানে হবে এই হেতাল। চন্দন তো বলেছিলাম পর্ণমোচী, আর্দ্র পর্ণমোচী হচ্ছে চন্দন। আর এখানে যে ফার আছে, ফার হচ্ছে সরলবর্গীয়, তাই ম্যানগ্রোভ অরণ্য হবে হেতাল। এখানে কিন্তু বাকি নামগুলো আমরা মনে রাখবো, যেগুলো আমরা আগের স্কুলে পড়লাম। হুম। ভারতের রেল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এইটা না আমি কোথাও খুঁজে পাইনি সেরকম রেল গবেষণা কেন্দ্র বলে। মানে আমাদের যে রেলের যে সদর দপ্তরগুলো, সেগুলো মানে নতুন বই অনুসারে 18টি জোনে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে রেলের উল্লেখ, মানে গবেষণা কেন্দ্র বলে আমি আমি তো কোথাও পাইনি। তোমরা যদি পেয়ে থাকো আমাকে জানাবে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরু, যেটাকে বলেছিলাম না একটু আগে যে ইলেকট্রনিক শহরের সঙ্গে যুক্ত। একটি একক মুক্ত স্কেল, একক মুক্ত স্কেল হচ্ছে এই আরএফ স্কেল। এই আরএফ এর বাংলা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। এর কোনো নির্দিষ্ট কোনো একক উল্লেখ থাকে না, তাই যে কোনো দেশ তাদের একক অনুসারে এই স্কেলটি ব্যবহার করতে পারে। তাই এই স্কেলের ব্যবহারিক দিক থেকে এর গুরুত্ব বেশি, যেহেতু বিভিন্ন দেশ তারা তাদের নিজস্ব একক অনুযায়ী একে ব্যবহার করতে পারে বলে একে একক মুক্ত স্কেল বলা হয়। আর ইংরেজি হচ্ছে আরএফ স্কেল, যাকে বাংলায় ভগ্নাংশ সূচক স্কেল বলে। শুদ্ধ অশুদ্ধ দেখো। ইয়ারদাং ভেঙে ছিপ গঠিত হয়। আচ্ছা, আমরা পড়েছি মানে বারখান থেকে শিপ গঠিত হয়। হুম, তাহলে ইয়ারদাং ভেঙে শিপ গঠিত হয়, এটি অশুদ্ধ। হিমবাহ উপত্যকার দুপাশে উৎপাটন ক্ষয় বেশি। হিমবাহ উপত্যকার দুপাশে উৎপাটন ক্ষয় বেশি, মানে হিমবাহ যে অংশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তার দুদিকে যদি পাহাড় থাকে, তাহলে সেই অংশ বরাবর মানে হিমবাহ যখন নিচের দিকে নেমে আসে, তখন ওই কিছু মানে কিছু খণ্ড খণ্ড মানে বোল্ডার, এগুলোকে কি করে উপড়ে নিয়ে চলে আসে, যেটাকেই উৎপাটন ক্ষয় বলা হয়। তো এইটাকে আমি শুদ্ধ করছি, হিমবাহ উপত্যকার দুপাশে উৎপাটন ক্ষয় বেশি, এটাকে আমি শুদ্ধ করলাম। উষ্ণ ও নেক্সট কোশ্চেন দেখো, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মাঝে হিমবাহ অবস্থান করলে হিমপ্রাচীর সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি এখানে এটা অশুদ্ধ। হ্যাঁ, উষ্ণ এবং শীতল স্রোতের মাঝে হিমবাহ অবস্থান করলে হিমপ্রাচীর হয় না, এটি অশুদ্ধ।
আচ্ছা, এই কোশ্চেনটা আমার একটু মানে কনফিউশন আছে, এটা আমি একটু দেখে বলবো, হ্যাঁ। এই দুটো স্রোত যখন পাশাপাশি বয়ে যায় না, তখন তাদের মাঝের একটা সীমারেখা তৈরি হয়, যেমন উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মাঝে ওই সীমারেখাটাকে একটা কি প্রাচীর বলা হয় অবশ্য। আমি এটা একটু চেক করে বলছি। গঙ্গার নিম্ন প্রবাহে দূষণের প্রভাব সবচেয়ে বেশি, এটি শুদ্ধ। ভারতে ইক্ষু উৎপাদনে পাঞ্জাব প্রথম। পাঞ্জাব রাজ্য বলছে সবচেয়ে এগিয়ে মানে সবার প্রথম, এটি অশুদ্ধ। কারণ মোট উৎপাদনে উত্তরপ্রদেশ সবার প্রথম, আর হেক্টর প্রতি যদি উৎপাদন করি তাহলে তামিলনাড়ু প্রথম। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথকে, এটিও অশুদ্ধ। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। উপগ্রহ চিত্রে সাধারণত আদর্শ প্রকৃত রং ব্যবহার করা হয়। এটাও হচ্ছে উপগ্রহ চিত্রে আদর্শ মানে এখানে ট্রু কালার কম্পোজিশন যেটা বলছে। উপগ্রহ চিত্রে এটি অশুদ্ধ, কারণ উপগ্রহ চিত্রে আমরা কি করি, মানে ফলস কালার কম্পোজিশন ব্যবহার করি, প্রকৃত রংটা ব্যবহার করি না। আচ্ছা, মরু, এরপর শূন্যস্থান দেখো, মরু অঞ্চলে শুষ্ক হ্রদগুলোকে কি বলে? মরু অঞ্চলে শুষ্ক হ্রদগুলোকে প্লায়া বলে, প্লায়া। আচ্ছা, চান্দ্র মাসের ড্যাশ ড্যাশ তিথিতে মরা জোয়ার হয়? চান্দ্র মাসের অষ্টমী তিথিতে মরা জোয়ার হয়। বজ্র লোহা ব্যবস্থাপনার একটি উপায়। অ্যাকচুয়ালি লোহা ব্যবস্থাপনাটা কি আমি জানি না, এটা প্রিন্টিং মিস্টেক কিনা। মানে বজ্র ব্যবস্থাপনার যদি উপায় বলে তাহলে তার মধ্যে আসছে কম্পোস্টিং, মানে বজ্র পদার্থের পুনর্ব্যবহার, আর রিইউজ, রিসাইক্লিং, এগুলো হচ্ছে বজ্র ব্যবস্থাপনার উপায়। আচ্ছা, পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হবে জিন্দা গাদা। ড্যাশ রেখা বরাবর বাঁধ দিয়ে চাষ করলে ভূমিক্ষয় রোধ হয়? এটা হবে সমোন্নতি রেখা বরাবর। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে? কলকাতা শহরে। ড্যাশ রঙের সাহায্যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সড়কপথ বোঝানো হয়? লাল রঙের সাহায্যে। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। হুম, ভারাহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত। আচ্ছা, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম? উপসাগরীয় স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত উপসাগরীয় স্রোত। দক্ষিণ ভারতে কোন ঋতুতে আম্রবৃষ্টি হয়? দক্ষিণ ভারতে এটা সাধারণত, আচ্ছা এটাও আমি একটু দেখে বলছি, হ্যাঁ। দক্ষিণ ভারতে কোন ঋতুতে আম্রবৃষ্টি হয়? ভারতে মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানের নাম কি? মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারী। আর যদি ভারতের দক্ষিণতম বিন্দু বলে তখন হবে ইন্দিরা পয়েন্ট। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য? জনঘনত্বপূর্ণ রাজ্য বললে আমরা বিহার করব, যার প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন করে লোক বসবাস করে। আর যদি বলে সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য, তাহলে হবে হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতীয় জরিপ সংস্থা কত সালে স্থাপিত হয়? 1767 সালে। এসওআই বা সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে স্থাপিত হয়, যার সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুন। এবার ডান দিক বাম দিক হচ্ছে, মেরু যদি সৃষ্টি হয়, অপশন গ আয়নোস্ফিয়ার, একটি মিলেট গবেষণা কেন্দ্র। এখানে হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে মিলেট গবেষণা কেন্দ্র।
অপশান ঘ, দক্ষিণ পূর্ব সদর দপ্তর। অ্যাকচুয়ালি এটা হবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, তাহলে হবে কলকাতা। আর কয়াল হচ্ছে কেরালার যে হ্রদগুলো, যাকে আমরা স্থানীয় ভাষায় কয়াল বলি। তাহলে 241 ওয়ান হবে আয়নোস্ফিয়ার। গ, মিরেট গবেষণা কেন্দ্র হায়দ্রাবাদ। ঘ, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। ক, কলকাতা। আর কয়াল খ হচ্ছে কেরালা। এরপর আমরা নেক্সট স্কুলটা করছি, এটা ইংরেজি স্কুল বলে আর বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। এখানে দেখো একের প্রশ্ন দিয়েছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। তাহলে বহির্জাত প্রক্রিয়া মানে যেগুলো আম, হচ্ছে পৃথিবীর বুকে বা পৃথিবীর উপরিভাগে যে সমস্ত প্রক্রিয়াগুলো কার্যকরী, সেটা কি হবে? ঘ, পঞ্জিত ক্ষয়। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন খ, গিলবার্ট। থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি। খ, ধ্রিয়ান। রেডিও তরঙ্গ ফিরে আসে যে স্তর থেকে? খ, আইনোস্ফিয়ার। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? টাইফুন। জলপ্রপাতের মধ্য দিয়ে প্রবল জলরাশি প্রবাহিত হলে তাকে বলে ক্যাটারাক্ট। সীসা কি ধরনের বজ্র? সীসা হচ্ছে বিষাক্ত বজ্র। আচ্ছা, পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ, এটা আমি দাফা ভূমি করেছি। হুম। আচ্ছা, ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। গ, 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। আর রাজ্যগুলির পুনর্গঠন করা হয় 1956 সালে। রাজ্যগুলির পুনর্গঠন করা হয় 1956 সালে, কিন্তু কমিশন গঠিত হয় 1953 সালে। ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় আছে? অ্যাকচুয়ালি ভারতের কিন্তু মৃত্তিকা গবেষণাগার মধ্যপ্রদেশের ভূপালে আছে। হুম। মরুভূমি গবেষণাগার আছে রাজস্থানের যোধপুরে। তাই হয় এখানে অপশানটা ভুল আছে। এখানে মরুভূমি গবেষণাগার হলে যোধপুর হবে, আর মৃত্তিকা গবেষণাগার হলে কিন্তু মধ্যপ্রদেশের ভূপালে হবে। রেটুন প্রথা দেখা যায় আখ চাষে। উদয়াচলের শিল্প, অ্যাকচুয়ালি যদি উদীয়মান শিল্প বলতো তাহলে পেট্রো রসায়ন শিল্প, আর যদি অস্তাচলের শিল্প বলতো তাহলে এটা কিন্তু পাট শিল্প হতো। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, তার জনঘনত্ব চেয়েছে বিহার করব, আর বেশি সর্বাধিক জনসংখ্যা বললে উত্তরপ্রদেশ করতাম। টোপোগ্রাফিক্যাল স্কেল 1 সেমিতে 10 কিমি হলে আরএফ কত হবে? তাহলে এখানে কিন্তু ওই আরএফ গুলো তোমাদের মনে রাখতে হবে, সব মানে স্কেলের আরএফ গুলোই মনে রাখতে হবে। 1 সেমিতে 10 কিমি হলে আরএফ কিন্তু কত হবে? 1:1 মিলিয়ন। এই যে অপশন হচ্ছে ক, আরএফ হবে 1:1 মিলিয়ন। যদি 1 সেমিতে 10 কিমি হয় তাহলে স্কেল হবে আরএফ হবে 1:1 মিলিয়ন। ওয়ান ওয়ান মিলিয়ন মানে গুণে গুণে শূন্যগুলো দেবে, একের পিঠে 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ দেখো। আর্দ্র অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলে, এটি কি হবে? অশুদ্ধ, কারণ শুষ্ক অঞ্চলের গিরিখাতগুলোকে ক্যানিয়ন বলে। চিনুক বায়ুকে তুষারভক্ষক বলে, এটি শুদ্ধ। তাহলে আগেরটা কিন্তু অশুদ্ধ হলো, দুয়েরটা শুদ্ধ হলো। চিনি শিল্পের বজ্র পদার্থকে বাগাসি বলে, এটিও হচ্ছে শুদ্ধ হলো। ভারতের হীরাকুদ ভারতের দীর্ঘতম বাঁধ, এটিও শুদ্ধ। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা দুর্গাপুর, এটি শুদ্ধ। আচ্ছা, তামিলনাড়ুতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়, এটি হচ্ছে অশুদ্ধ। কর্ণাটক হবে এখানে কফি। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়, এটিও অশুদ্ধ।
ছদ্মরং উপগ্রহ চিত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, প্রতিভ ঘূর্ণবাতে শূন্যস্থান পূরণগুলো দেখো। প্রতিভ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে। জলপ্রপাতের তলদেশের গর্তকে প্লাঞ্জ পুল বা প্রপাতকূপ বলে। উষ্ণতা 7 থেকে 8 মাস হিমাঙ্কের নিচে থাকে ড্যাশ জলবায়ুতে, তুন্দ্রা জলবায়ুতে। সেলুলোজ কাগজ শিল্প থেকে নির্গত হয়। অ্যাপোজি অবস্থানে জোয়ারের তীব্রতা ড্যাশ হয়। অ্যাপোজি অবস্থানে মানে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয়, তাই জোয়ারের তীব্রতা কম হয়, 20% মতো কম হয়। ভারতের ড্যাশ রাজ্যে মোট বনভূমির পরিমাণ সর্বাধিক। মোট বনভূমি হচ্ছে মধ্যপ্রদেশে সর্বাধিক, আর যদি শতাংশের বিচারে দেখি তাহলে মিজোরামে সর্বাধিক। মোট হচ্ছে মধ্যপ্রদেশ। সার্বেক্ষণ বিভাগের সদর দপ্তর হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন, যেটা অরণ্য গবেষণাগারও কিন্তু আমাদের উত্তরাখণ্ডের দেরাদুন। আর এই এসওআই বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1767 সালে। ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, এটি হবে কর্ণাটকের মালনাথ মালভূমি। আচ্ছা, একটি মুখ্য ও একটি গৌণ জোয়ারের সময়ের ব্যবধান কত? একটি মুখ্য এবং গৌণ জোয়ারের সময়ের ব্যবধান 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। শীতল ক্যানারি স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। বজ্র দ্রব্যকে ফেলে না দিয়ে তা সরাসরি অন্য কাজে ব্যবহার করলে তাকে কি বলে? তাকে বলা হয় বজ্রের পুনর্ব্যবহার বা রিইউজ। দুর্বল মৌসুমী বায়ুর অবশ্যম্ভাবী ফল কি? যে বছর মৌসুমী বায়ু দুর্বল হয় সে বছর বৃষ্টিপাত কম হয়, তাই তার অবশ্যম্ভাবী ফল হলো খরা বা ড্রট। মন্ট মরিলোনাইট খনিজ কোন মাটিতে দেখা যায়? এটি হবে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে। এবার স্তম্ভ মেলানোটা দেখো। লৌহ ইস্পাত শিল্প, এটি ভদ্রাবতী, অপশন 3। ব্যাক ওয়াটার, এটি হচ্ছে অপশন, এটি মালাবার উপকূলে ব্যাক ওয়াটার। আম্রবৃষ্টি দক্ষিণ ভারত, আর অটোমোবাইল শিল্প গুরগাঁও। তাহলে লৌহ ইস্পাত শিল্প ভদ্রাবতী, ব্যাক ওয়াটার মালাবার উপকূল, আর আম্রবৃষ্টি দক্ষিণ ভারত, অটোমোবাইল শিল্প হরিয়ানার গুরগাঁও।